পশ্চিমবঙ্গকে কি বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছিল? তাই যদি না হবে তাহলে বাংলার জন্য অশোক স্তম্ভের বদলে আলাদা লোগো, জনগণ মন অধিনায়কের সাথে আলাদা রাজ্য গান, বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, এগুলোর দরকার হলো কেন? যেভাবে চলছিল আর কিছুদিন অপেক্ষা করলেই বাংলার জন্য কি তবে আলাদা মুদ্রা, আলাদা পতাকারও দাবি উঠতো? আবার বাংলা শুধু বাঙালির জন্য, বাইরের লোক হটাও, ওরা এলে মাছ খেতে দেবে না, জয় বাংলা স্লোগান, এগুলো কি শুধুই আবেগের রাজনীতি ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরো বড় কোনো লং টার্ম এজেন্ডা? শুধু কি তাই, সারা ভারত জুড়ে বেছে বেছে বাঙালিদের ওপরে নাকি অত্যাচার করা হচ্ছে বলে বাংলা পক্ষ যে ন্যারেটিভ তৈরি করছিল, বাংলা থেকে বিহারি গুজরাটি হটাও বলে যে স্লোগানগুলো চালানো হচ্ছিল, এগুলো কি এমনি এমনি, নাকি এর পেছনে গভীর কোনো দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র চলছিল? আবার বাংলাদেশের নির্বাচনে পশ্চিমবঙ্গের বর্ডারের সব কটা এমপি সিটে জামাতি ইসলামীর ক্যান্ডিডেটরা যেভাবে জিতে গেল, আর এপার বাংলার সীমান্তে শাহজাহান জাহাঙ্গীরদের মতো নেতাদের যেরকম বারবারন্ত হচ্ছিল, এর সবটাই কি কাকতালীয়? শুধু কি তাই, পশ্চিমবঙ্গের একটা স্বাভাবিক সরকার পরিবর্তনের পর বাংলাদেশের উগ্রবাদী সংগঠনের পক্ষ থেকে যেভাবে বিবৃতি দেওয়া হচ্ছে, এগুলো সবই কি নিছকই সমাপতন, নাকি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ন্যারেটিভগুলোকে সামনে আনা হচ্ছে? না হলে বাংলাদেশের জনগণ সে গজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা এমন কিছু তথ্য, ঘটনা, রাজনৈতিক ন্যারেটিভ এবং কন্ট্রোভার্সিয়াল পরিকল্পনার কথা তুলে ধরবো, যে ডটগুলোকে একসাথে জোড়া লাগালে আপনি নিজেই একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত খুঁজে পাবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই আলোচনার শেষে হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতিকে আপনি সম্পূর্ণ নতুন চোখে দেখতে শুরু করবেন। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এই লাইক আর সাবস্ক্রাইব করার বিষয়টা আপনার কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা অনেকটা প্রয়োজনীয়। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, একটা দেশ থেকে যখন কোনো একটা ভূখণ্ডকে আলাদা করার ষড়যন্ত্র শুরু হয়, তখন কতগুলো কমন প্যাটার্ন সেখানে থাকে। মূলত 5টা ধাপে এই বিচ্ছিন্নতাবাদী প্রক্রিয়াটা চলে। প্রথম ধাপে ধীরে ধীরে সিম্বলিক চেঞ্জেসগুলো আনা হয়, যেমন আলাদা লোগো, আলাদা পতাকা, আলাদা রাজ্য গান, আলাদা স্লোগান, আলাদা সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি। এই পরিবর্তনগুলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ বলে মনে হলেও এটাই কিন্তু কোনো একটা ভূখণ্ডকে একটা দেশ থেকে আলাদা করে ফেলার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপে ধীরে ধীরে সেই ভূখণ্ডের মানুষের মধ্যে ওই দেশ সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা ভাবনা ছড়ানো হয়, যেমন ওরা বাইরের লোক, ওরা বাইরে থেকে এসে আমাদেরকে শোষণ করছে, ওরা এসে আমাদেরকে দখল করে নিচ্ছে, আমাদের লোকরা ওদের কাছে গেলে ওই জায়গায় অত্যাচার হচ্ছে, এই ভূখণ্ড কেবল আমাদের, ইত্যাদি ইত্যাদি। এটা হলো কোনো রাজ্যকে কোনো দেশ থেকে বিচ্ছিন্ন করার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। আর তৃতীয় ধাপে আলাদা রাষ্ট্র গঠন করার জন্য শুরু হয় এক্সিকিউশন, মানে প্রক্রিয়া। এক্ষেত্রে ধীরে ধীরে একটা অন্য ধর্মের মানুষকে সেই ভূখণ্ডের মধ্যে প্রবেশ করিয়ে ওই ভূখণ্ডের জনবিন্যাসকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলা হয়, যাতে করে ওই ভূখণ্ডের প্রতিটা জেলা, প্রতিটা শহর, প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লাতে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা সম্পন্ন বিশেষ ধর্মের মানুষের সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়। তারপরে ধীরে ধীরে প্রতিটা রাস্তার মোড়ে তারা ছোট ছোট দোকান তৈরি করে, প্রতিটা অঞ্চলে উপাসনালয় তৈরি করে, দিন রাত 5 থেকে 6 বার সেখান থেকে এমনভাবে লাউড স্পিকার চালায় যাতে করে ওই অঞ্চলে তাদের প্রভাবটা বোঝা যায়। আর তারপরে ধীরে ধীরে গোটা রাজ্য বা ওই ভূখণ্ডটাকে জনসংখ্যার বলে দখল করে নিয়ে আসা হয়। এটাই হলো তৃতীয় ধাপ। আর চতুর্থ ধাপে ওই ভূখণ্ডকে আলাদা করবার জন্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। আর একবার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হলে, যখনই সেই দেশের মিলিটারি ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের উপরে দমন পীড়ন শুরু করে, তখন সারা পৃথিবী জুড়ে সেই দমন পীড়নকে তারা প্রচার করে, বিভিন্ন দেশের সমর্থনকে আদায় করে। আর এই সমর্থন হিসাবে একদিকে যেমন টাকা, গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র পাওয়া যায়, অন্যদিকে নৈতিক সমর্থনের মধ্য দিয়ে ওই ভূখণ্ডটাকে আলাদা করবার জন্য ওই দেশের উপরে চাপও কিন্তু তৈরি করা যায়। এবং পঞ্চম ও শেষ ধাপে আন্তর্জাতিক হস্তক্ষেপে ওই ভূখণ্ডকে ওই দেশ থেকে আলাদা করে দেওয়া হয়। তো এটাই হলো সেই 5টা ধাপ, যার মাধ্যমে কোনো দেশ থেকে কোনো একটা ভূখণ্ডকে আলাদা করা হয়। আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন এই 5 ধাপ পদ্ধতি পশ্চিমবঙ্গের ওপরে চালানো হচ্ছিল কিনা সেটা বুঝতে হলে আমাদের পশ্চিমবঙ্গকে কেস স্টাডি হিসাবে গ্রহণ করে বিষয়টাকে একটু খতিয়ে দেখতে হবে। বুঝতে হবে পশ্চিমবঙ্গকে কি ভারত থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল, আর যদি চলে থাকে তাহলে কোন কোন আন্তর্জাতিক শক্তি এর পেছনে প্রত্যক্ষ বা প্রচ্ছন্নভাবে মদত করছিল। চলুন সেগুলোকেই একে একে ব্যাখ্যা করে দেখি। প্রথমেই আমরা দেখব সিম্বলিক ট্রান্সফরমেশন। দেখুন, আমরা জানি ভারতবর্ষের সরকারি সিম্বল হলো অশোক স্তম্ভ। কি ভারত সরকার, কি ভারতের প্রতিটা রাজ্য সরকার তার প্রতিটা অফিসিয়াল নথিতে বরাবর অশোক স্তম্ভকে ব্যবহার করে এসেছে। অথচ অবাক করার বিষয় হলো, পশ্চিমবঙ্গে গত 14-15 বছর ধরে হঠাৎ করে অশোক স্তম্ভের পরিবর্তে মাঝখানে ব লেখা বিশ্ব বাংলা লোগোকে ব্যবহার করা শুরু হলো। এই লোগোটাকে ভালো
ভালোভাবে খেয়াল করে দেখবেন এই লোগোটার মধ্যে গাঢ় সবুজ রঙের আধিক্য রয়েছে। আর এই গাঢ় সবুজ রংটার মানে কি সেটা নিশ্চয়ই আপনাদের বলে বোঝাতে হবে না। শুধু তাই নয়, খুব সুচতুরভাবে এটাকে বিশ্ব বাংলা বলা হলো, মানে বাংলা শব্দটা এমন ভাবে বলা হলো যেন এটা ভারতের অংশ নয়, পৃথিবীর অংশ। এবং লোগোর মধ্যেও এটাকে ভারতের ম্যাপে না দেখিয়ে পৃথিবীর ম্যাপের উপরে দেখানো হলো, যাতে করে বোঝা যায় যে বাংলা কোনো প্রদেশ নয়, যেন একটা আলাদা দেশ। তবে বিষয়টা এখানেই কিন্তু থেমে থাকলো না। এই লোগোটাকে বিখ্যাত করবার জন্য স্কুল, কলেজ, সরকারি নথি, চিঠিপত্র, বই, পুস্তক সমস্ত জায়গায় ব্যবহার করা শুরু হলো। শুধু তাই নয়, প্রতিটা শহরে ফুটবল খেলার ভঙ্গিতে দুটো পা এবং তার ওপরে একটা পৃথিবী রেখে সেই পৃথিবীর ওপরে এই লোগোটাকে লাগিয়ে দেওয়া হলো। বিশ্ব বাংলার নামে গেট তৈরি হলো, এই নামের ইউনিভার্সিটি তৈরির প্রস্তাব হলো এবং ধীরে ধীরে অশোক স্তম্ভের পরিবর্তে খুব জোরালোভাবে এই লোগোর প্রচার এবং প্রসার হলো। আপাত দৃষ্টিতে এই লোগোটাকে খুব নিরীহ বলে মনে হলেও এটা কিন্তু বিচ্ছিন্নতাবাদী মানসিকতার শুরু। পৃথিবীতে যত দেশ বিচ্ছিন্ন হয়েছে সেগুলো কিন্তু এভাবেই শুরু হয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, সরকারি অনুষ্ঠান সব জায়গায় আলাদা করে রাজ্য সঙ্গীত গাওয়ারও কিন্তু বন্দোবস্ত করা হচ্ছিল। রাজ্য সঙ্গীতের নামে এই আলাদা গান এবং আলাদা সাংস্কৃতিক প্রতীককে এমনভাবে তুলে ধরা হচ্ছিল যাতে এর মাধ্যমে বাংলার জন্য একটা পৃথক আবেগ এবং পৃথক পরিচয় গড়ে ওঠে। আবার পশ্চিমবঙ্গের নাম বদলে শুধু বাংলা করার প্রস্তাব এবং আলাদা করে বাংলা দিবস পালন করার পরিকল্পনাটাও কিন্তু চলছিল। বিষয়টা বুঝতে পাচ্ছেন? শুধু তাই নয়, বাংলা নামটাকে আরো বেশি গুরুত্বের সঙ্গে ব্যবহার করবার জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম বদলে রাজ্যভিত্তিক নাম দেওয়া হচ্ছিল। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলার বাড়ি রাখা হচ্ছিল। একইভাবে জয় বাংলা স্লোগানটাকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রীতিমতো বিখ্যাত করে তোলা হচ্ছিল। বাংলাকে সম্মান জানিয়ে আমরা জয় বাংলা একবার নয় 1000 বার বলবো, লক্ষ বার বলবো, বজ্রকণ্ঠে বলবো। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, এইসব সর্বভারতীয় স্লোগানের বদলে জয় বাংলাটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছিল যেন বাংলা আলাদা একটা দেশের মতো কিছু। মানে বিষয়টা ধাপে ধাপে ভেবে দেখুন। প্রথমে বিশ্ব বাংলা নাম, তারপরে বিশ্ব বাংলার সবুজ রঙের গাঢ় সবুজ রঙের লোগো, তারপরে রাজ্যের জন্য আলাদা রাজ্য সঙ্গীত, এরপরে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা রাখার প্রস্তাব, শেষে জয় বাংলা স্লোগান। সবই হয়ে গেছিল, বাকি ছিল বাংলার জন্য আলাদা কারেন্সি আর আলাদা পতাকা। আর 5 বছর সময় পেলে এই দুটোও হয়তো হয়েও যেতে পারত। অনুভব করতে পাচ্ছেন কোন দিকে এগোচ্ছিল এই গোটা বিষয়টা? তো এ তো গেল প্রথম ধাপের ষড়যন্ত্র। দ্বিতীয় ধাপে যে গভীর ষড়যন্ত্র হচ্ছিল সেটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি আন্দাজও করতে পাচ্ছেন না যে কি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছিল পশ্চিমবঙ্গে। কি সেই পরিকল্পনা জানবো, তবে তার আগে একটা 1 মিনিটের বিরতি নেব। আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা অনেকেই হয়তো এবার নিট পরীক্ষা দেবে, হয়তো কোয়ালিফাইও করবে। তবে আপনারা হয়তো জানেন যে ভারতের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা এতটাই কম যে নিট কোয়ালিফাই করেও সরকারি মেডিকেল কলেজের সিট পাওয়াটা কিন্তু খুবই মুশকিলের একটা ব্যাপার। আবার বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS পাস করতে কোটি টাকার উপরে কিন্তু খরচ হয়, সেটাও অনেকের সাধ্যের বাইরে। এক্ষেত্রে অনেকেই কিন্তু তাদের ছেলে মেয়েকে সাধ্যের মধ্যে খরচে, মানে বেসরকারি মেডিকেল কলেজে পড়ার যে খরচ তার 4 ভাগের 1 ভাগ টাকায় রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তানের মতো দেশ থেকে MBBS পাস করিয়ে দেশে ফিরিয়ে আনে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সাধ্যের মধ্যে খরচে বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাস করিয়ে আনছে। বিদেশের মেডিকেল কলেজে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা আমরাই করি। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে। তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনার পাশেই থাকবো। এক কথায়, বিদেশ থেকে MBBS করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সবকিছুই আমরা, মানে মিশন MBBS কলকাতা, আপনাকে প্রোভাইড করব। তাই আপনার ছেলে বা মেয়ে যদি ফ্রেশার্স হয় বা ড্রপারও হয়, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে। আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশন এবং পিন কমেন্টেও ফোন নাম্বার এবং অন্যান্য বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত তথ্য জানতে পারেন বা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। তো চলুন এবার মূল আলোচনায়, মানে দ্বিতীয় ধাপের আলোচনায় ফিরি। এই ধাপে, মানে দ্বিতীয় ধাপে আমরা দেখব যখন গোটা দেশে ভারতীয় পরিচয় জোরালো হচ্ছিল, তখন কিভাবে সুচতুরভাবে বারবার আলাদা বাংলা আইডেন্টিটিকে সামনে আনা হচ্ছিল পশ্চিমবঙ্গ জুড়ে। এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যেখানে বাঙালি মানেই যেন ভারতের থেকে আলাদা একটা রাজনৈতিক, আলাদা একটা সাংস্কৃতিক সত্তা। কিভাবে চলছিল এই ন্যারেটিভ তৈরির খেলা, চলুন ধাপে ধাপে বিষয়টা আমরা বুঝি। পশ্চিমবঙ্গে হঠাৎ করে বাংলা পক্ষ নামে একটা সংগঠন গজিয়ে
উঠেছিল। আপনারা জানেন তারা বিচ্ছিন্নতাবাদী উস্কানিমূলক সব কথাবার্তা বলতে শুরু করেছিল, আর সরকার অদ্ভুতভাবে সম্পূর্ণ নীরব থেকে তাদেরকে সমর্থন করে যাচ্ছিল। কি বলতে শুরু করেছিল বাংলা পক্ষ? চলুন একটু মনে করি। বাংলা পক্ষ বলতে শুরু করলো, বাংলা কেবল বাঙালিদের, বিহারি মারোয়ারি এদের অবিলম্বে বাংলা ত্যাগ করা উচিত। শুধু তাই নয়, এদের প্রধান গর্গ চট্টোপাধ্যায় এক বক্তব্যে বললেন, যদি রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে বাংলার শহরে শহরে এসে থাকে তাহলে এটা নাকি বাংলার জন্য ভালো হবে। তার কারণ বাংলা ভাষায় কথা বলার লোকের সংখ্যা নাকি বেড়ে যাবে। কি ভয়ঙ্কর কথা উপলব্ধি করতে পাচ্ছেন? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিজের কানেই শুনুন। বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে, তার ভাষা বাংলা, হ্যাঁ কি না? যে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, সে আয় করার জন্য শহরে আসবে, গ্রামে না, হ্যাঁ কি না? শহরে যদি কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে যায়, বাংলা শহরে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে, হ্যাঁ কি না? এমন কোন ওয়ার্ড, এমন কোন শহর এই বাংলার বুকে চেনেন যেখানে আগের থেকে বেশি বেশি বাংলা শোনা যাচ্ছে? এখন ভাবুন, পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য ভারতীয়দেরকে তাড়িয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে এসে বাংলাভাষী মানুষের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করার পেছনে এই গর্গ চট্টোপাধ্যায়ের কি উদ্দেশ্য থাকতে পারে বলে আপনাদের মনে হয়? সমঝদারকে লিয়ে ইশারায় কাফি হে। শুধু তাই নয়, বাংলার শাসক দলের পক্ষ থেকেও এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে, ধরে ধরে পেটানো হচ্ছে, বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে আর কি। শুধু তাই নয়, ভোটের আগে বাংলাকে আলাদা জাতিসত্তা হিসেবে দেখানোর জন্য নানান ধরনের প্রচারও শুরু হয়ে গেছিল। এর মধ্যে সবচেয়ে বিষাক্ত প্রচার ছিল, ওরা এলে বাঙালিকে মাছ খেতে দেবে না। আর বিজেপি আসলে কি বলছে? মাছ খাওয়া যাবে না, বিজেপি রাজ্যে মাছ খাওয়া যায় না। কি ভয়ঙ্কর কথা! আমরা সবাই জানি যে মাছ বাঙালির আবেগের প্রতীক, তাই আবেগে ঘা দিয়ে বাংলাকে গোটা ভারত থেকে আলাদা করে ফেলার এই প্রচেষ্টা কি খুব স্বাভাবিক ছিল? আপনারা কি মনে করেন? আশা করি বুঝিয়ে বলতে পারলাম যে এই দ্বিতীয় ধাপে কিভাবে আলাদা জাতিসত্তার নামে পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলার চক্রান্ত চলছিল। এবার আসি বিচ্ছিন্নতাবাদী চক্রান্তের তৃতীয় ধাপের আলোচনায়। তৃতীয় ধাপে চলছিল